মাগুরার সে শিশুর অবস্থা সংকটাপন্ন, একদিনে 4 বার কার্ডিয়াক অ্যারেস্ট, ফেসবুকে সেনাবাহিনীর পোস্ট। আজ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব, যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শনিবার। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের উপর হামলার ঘটনায় 12 জনের নামে মামলা করেছে পুলিশ। অজ্ঞাতনামা আরও 70 থেকে 80 জনকে আসামি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর বলেছে, দায়িত্ব পালনকালে পুলিশের কাজে বাধা ও হামলার ঘটনায় তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের ওপর হামলার এমন ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, উঠেছে সমালোচনার ঝড়। এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মঙ্গলবার মিছিল নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। এ সময় শুরু হয় ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের হামলায় আহত হন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। পুলিশের দাবি, প্রকৃত হামলার ঘটনা আড়াল করতেই খণ্ডিত ছবি ও ভিডিও প্রচার হয়েছে বেশ কিছু সংবাদ মাধ্যমে। এ ঘটনায় 12 জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও 70 থেকে 80 জনকে। সরকারি কাজে বাধা দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই, এটি আইনগতভাবে অপরাধ। গতকালকে যে ঘটনাটি, অর্থাৎ পুলিশের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে তার প্রেক্ষিতে মামলা হয়েছে। এই ধরনের ঘটনার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। পুলিশ তার আইনানুগ দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণের শিকার মাগুরার শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকেরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শিশুটির CGS 4 থেকে 3-এ নেমে এসেছে। এ ঘটনায় দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা। তিনি হুঁশিয়ারি দেন, নারী উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 5 মার্চ মাগুরায় বোনের শ্বশুরবাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হন শিশু। 9 মার্চ তাকে ভর্তি করা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। ICUতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ হচ্ছে নানা পর্যায় থেকে। এ পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে সরকার। বুধবার সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শিশুটির চোখের মনি নড়াচড়া কমে গেছে। তার কন্ডিশন আরো ডিটোরিয়েট করেছে। আজকে তার CGS মানে কমা লেভেল হ্যাজ কাম ডাউন টু 3 from 4। এ নিয়ে আইন উপদেষ্টা জানান, ধর্ষণের বিচারে কেউ যাতে গাফিলতি না করে সে ব্যাপারে সরকার সজাগ। দ্রুত বিচারের আশ্বাস দেন তিনি। এটা বিচার কার্য কোনো রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয়, সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে। তিনি আরও বলেন, কেউ নারীদের মোরাল পুলিশিংয়ের অধিকার রাখে না। উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স বলে জানান উপদেষ্টা। অর্জিত বিজয়ের পরবর্তী দেশে আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে, এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। এর আগে আপনারা দেখেছেন আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। এর আগে সচিবালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চের নেত্রীদের সঙ্গে বৈঠক করেন আইন উপদেষ্টা। এ সময় নারী নির্যাতন আইন সংশোধনের কথা জানান তিনি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কূটনৈতিকভাবে ভারতকে বারবার বলার পরও সীমান্তে প্রতিনিয়তই হত্যাকাণ্ড বিশ্বে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। এই সংকট নিরসনে সীমান্তে বসবাসরত মানুষদের আদান প্রদান একটি বৈধ কাঠামোয় আনার পরামর্শও তাদের। মানবাধিকার সংস্থা HRSS জানিয়েছে, গত 10 বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী BSF এর হাতে কমপক্ষে 305 জন বাংলাদেশি নিহত হয়েছে। আহত হয়েছেন 282 জন। সীমান্তে হত্যা,
বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম স্পর্শকাতর বিষয়। প্রতিবেশী এই দুই দেশের মাঝে ক্ষত হয়ে দেখা দিয়েছে সীমান্তে হত্যাকাণ্ড। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে প্রায় ঘটছে বাংলাদেশিদের হত্যার ঘটনা। বিভিন্ন সময় দুই দেশের উচ্চ পর্যায় থেকে সীমান্ত হত্যা বন্ধে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও তা মানছে না ভারত। প্রতিনিয়তই আতঙ্কে থাকেন স্থানীয়রা। মানবাধিকার সংস্থা HRSS জানিয়েছে, গত 10 বছরে বাংলাদেশ ভারত সীমান্তে 305 বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। এর মধ্যে সবচেয়ে বেশি 51 বাংলাদেশিকে হত্যার ঘটনা ঘটে 2020 সালে। এ ধরনের হত্যাকাণ্ড যে কোনো দেশের জন্য নাজুক নিরাপত্তার ইঙ্গিত দিয়ে এটি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান HRSS এর। আওয়ামী লীগ সরকার তারা অনেকটা নতজানু পররাষ্ট্রনীতি সাথে ভারতের সাথে তারা সম্পর্ক রাখার চেষ্টা করেছে এবং তারা অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশিদের যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলোকে তারা ঠিকমতো অ্যাড্রেস করার চেষ্টা করেনি বা সেটার প্রতিবাদ করেনি। বিএসএফ আন্তর্জাতিক নীতিমালা এবং মানবাধিকারের যে নীতিমালা রয়েছে সেটা তারা পালন করছে না। এই সংকট সমাধানে সীমান্তবর্তী এলাকার দুই দেশের মানুষের মাঝে চলাচল সহজ করতে একটি নীতিমালা দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। পৃথিবীর কোন দেশে এরকম ঘটনা, এরকম সীমান্ত হত্যার নজির আমার কাছে এতটা জানা নেই। সুতরাং সেক্ষেত্রে এটা নজিরবিহীন ঘটনা। সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে কিছু অপ্রচলিত বাণিজ্য সম্পর্ক রয়েছে। একটা নির্দিষ্ট জায়গায় উভয় দেশের নাগরিক অবাধে যেতে পারবে, আসতে পারবে, এরকম একটা যদি অ্যাডহক ব্যবস্থায় যাওয়া যায় তবে মনে হয় এই জিনিসটা নিষ্পত্তি করা সম্ভব। সীমান্তে মরণাস্ত্রের ব্যবহার না করে বিএসএফকে বিকল্পের প্রস্তাব বিজিবির। একই সঙ্গে সীমান্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখে স্থানীয়দের সাথে সচেতনতামূলক কর্মসূচি করার উপর গুরুত্ব দেন বিশ্লেষকরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দিনের সফরে আজ ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বিকেল 5টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। কাল কক্সবাজারের উখিয়া শরণার্থী ক্যাম্পে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব। শুক্রবার প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। পরে প্রধান উপদেষ্টাকে সঙ্গে নিয়ে যাবেন রোহিঙ্গা শিবিরে। শনিবার জাতিসংঘের ঢাকা কার্যালয় পরিদর্শন করবেন মহাসচিব। এরপর জাতীয় ঐক্যমত্য কমিশন ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া সংবাদ সম্মেলনেও অংশ নেবেন। দুপুরে উনি আমাদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন আছেন তাদের সাথে মিটিং করবেন এবং আমাদের যে সিভিল সোসাইটি মেম্বার তাদের সাথে মিটিং করবেন এবং একটা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। কিছু লোভী রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সরকার আন্তরিক হলে জুন জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মনে করেন তারা। বিএনপি নেতাদের দাবি, ফ্যাসিবাদের পতন হলেও তাদের দোসরা দেশে নিয়ে এখনো ষড়যন্ত্র করছে। বুধবার ঢাকায় আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার মাস দুয়েক পর থেকেই আলোচনায় জাতীয় নির্বাচন। চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হতে পারে। সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা এলেও ভোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল দিচ্ছে পরস্পর বিরোধী বক্তব্য। বুধবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মশালায় মির্জা আব্বাস বলেন, জনপ্রিয়তা নেই এমন দলও যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চায়। ভোট নিয়ে রাজনৈতিক নেতাদের অযাচিত মন্তব্য না করার আহ্বান জানান তিনি। আমরা বুকের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিয়েছি গণতন্ত্রের জন্য, কথা বলার জন্য, ভোটের অধিকারের জন্য। আজকে ভোটের সময় যখন আসলো, এখন বলেন এইটা না করলে ভোট হবে না, ওইটা না করলে ভোট হবে না। কেন রে ভাই, কেন? আপনার বুকে হাত দিয়ে বলেন, যারা লম্বা লম্বা কথা বলেন আজকে করতে দেওয়া হবে না, করতে দেওয়া যাবে না। আরে ভাই, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যার কারণে চাকরি তাই বলছে। আপনারাও তো তাই ভাবেন? কথাবার্তা বলার সময় হিসেব করে বলবেন, যাতে আমাদেরকে বেহিসেবি কথা বলতে না হয়। এদিকে রাজধানীর বারিধারায় হেফাজতে ইসলাম আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, নিজেদের মধ্যে ঐক্য নষ্ট হলে সুবিধা পাবে স্বৈরাচারের দোসররা। এই দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী কালচার, ফ্যাসিবাদী প্রচারণা
ফেসিবাদের দোসরদের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা বন্ধ হয়নি। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, এই ফেসিবাদ বিরোধী ঐক্যকে যদি এই জাতীয় জীবনে শক্তিতে রূপান্তরিত করে এই জাতিকে এগিয়ে যেতে চাই, তাহলে ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। দেশ ও গণতন্ত্রের স্বার্থে ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বানও জানান বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এখন থেকে কেউ এই আইন না মানলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। ডিপ্লোমাধারীদের করা রিটে নিষ্পত্তি করে বুধবার এই রায় দেয় হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। রায় ঘোষণার পরই কর্মবিরতি প্রত্যাহার করেন ইন্টার্ন চিকিৎসকেরা। 2010 সালে প্রণীত বিএমডিসি আইনের 29 ধারায় বলা হয়েছে, এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। সেই আইনকে চ্যালেঞ্জ করে নামের আগে ডাক্তার লেখার আবেদন জানিয়ে দুটি রিট করেন ডিপ্লোমা ডিগ্রিধারীরা। এক যুগ পর ওই রিট ও রুল নিষ্পত্তি করে বুধবার রায় দেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চ। রায়ে ওই আইনকে বৈধ ঘোষণা করা হয়। ডিপ্লোমাধারীদের জন্য নতুন কোনো সম্মানজনক পদবি ঠিক করতে সরকারকে 6 মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে এই রায়ে। ডিএমএফ ডিগ্রি হোল্ডার যারা আছেন তারা নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী যারা আছেন, বিএমডিসি আইন 2010-এর ধারা 29 অনুযায়ী যারা এমবিবিএস এবং ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিধারী যারা আছেন তারা নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন। রায়ের প্রতিক্রিয়ায় এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীরা বলছেন, এর ফলে যেখানে সেখানে ডাক্তার পদবি ব্যবহার বন্ধ হলো, বন্ধ হবে চিকিৎসা ক্ষেত্রে প্রতারণাও। বাচ্চাদের কোনো অধিকার নাই ডাক্তার লেখার, যারা মেল প্র্যাকটিস করতেছে, যাদের কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বাংলাদেশে মারাত্মক আকারে ছড়িয়ে পড়ছে, স্টেরয়েডের মিসইউজ যারা করতেছে, এই লেভেলের প্রতারকদের বাংলাদেশের মাটিতে জায়গা হবে না। যারা ডাক্তার পদবি ব্যবহার করবে তাদের জন্য বিএমডিসি অ্যাক্ট 2010 অনুসারে সকল প্রকার শাস্তি কার্যকর হবে। তবে ডিপ্লোমা ডিগ্রিধারীদের দাবি, তারাও এখন 4 বছরের কোর্স সম্পন্ন করে নিবন্ধন নেন। রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। একটি মিথ্যাচার করা হচ্ছে যে কোর্সটি 3 মাসের 6 মাসের, কোর্সটি বর্তমানে 4 বছর 6 মাসের কোর্স এবং আমরা ডিএমএফ ডিগ্রিধারী, আমাদের সার্টিফিকেট দেওয়া হয় ডিএমএফ হিসাবে। বিএমডিসি আইন অনুযায়ী অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করলে 3 বছর কারাদণ্ড অথবা 1 লাখ টাকা অর্থদণ্ড কিংবা 2 দণ্ডে দণ্ডিত হবেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে 10 এপ্রিল। অংশ নিচ্ছে 20 লাখের মতো শিক্ষার্থী। পরীক্ষাকে কেন্দ্র করে এবার বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার তাগিদ শিক্ষা গবেষকদের। কারণ একটি মহল যে কোনোভাবে পরীক্ষাকে বিতর্কিত করতে চেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা করছেন তারা। স্বাভাবিক শিক্ষাসূচিতে ফেব্রুয়ারি মাসে শুরু হয় এসএসসি পরীক্ষা, কিন্তু করোনার কারণে 2020 সাল থেকে নির্দিষ্ট সময়ে তা শুরু হচ্ছে না। এবছরের এসএসসি পরীক্ষা 10 এপ্রিল থেকে শুরু হয়ে চলবে 10 মে পর্যন্ত। এরই মধ্যে ফর্ম পূরণ শেষ। আমাদের এই পর্যন্ত যে প্রস্তুত থাকার কথা তা কমপ্লিট, মানে প্রশ্ন প্রণয়ন, ফর্ম ফিল আপ, প্রশ্ন প্রণয়ন, মডারেশন, তারপর প্রশ্ন প্রিন্টিং বিজি প্রেস থেকে, সেই প্রশ্নগুলো সব স্থানীয় পর্যায়ের যে ট্রেজারি ডিসি অফিসে একটা সরকারি কোষাগারে ওটা পৌঁছে গেছে। অভিভাবকরা বলছেন পরীক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল। এরপর স্কুলের পরিবেশ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগে, তারপরও পুরো সিলেবাস শেষ হয়েছে। আশা করি সুন্দর এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে। প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে পরীক্ষাকে বিতর্কিত করতে চেষ্টা করতে পারে একটি চক্র, এমনকি নানাভাবে প্রশ্ন ফাঁসের চেষ্টাও করতে পারে তারা। এই অবস্থায় এখন থেকেই শিক্ষা মন্ত্রণালয়কে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন শিক্ষা গবেষকরা। এই সরকারের জন্য কিন্তু এটা একটু চ্যালেঞ্জিং, কারণ অনেকে হয়তো চাইতে পারে যে সেই সরকারকে বিতর্কিত করার জন্য প্রশ্ন ফাঁসের একটা রিউমার ছড়ানো অথবা অন্যান্য কাজগুলো করা। তাই আমি মনে করি যে এই সরকারকে অন্যান্য সরকারের তুলনায় আরেকটু কঠোর হওয়া লাগবে। প্রশ্নপত্রের সর্বোচ্চ নিরাপত্তা নেওয়ার কথা জানিয়ে শিক্ষা বোর্ড বলছে, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাপলা চত্বরে হেফাজত ইসলামের নেতা কর্মীদের হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ওই ঘটনায় গণজাগরণ মঞ্চের নেতা কর্মীরাও জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়ার দাবি করেছেন চিফ প্রসিকিউটর। বুধবার দুপুরে এই বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি হয়। ধর্ম অবমাননায় সর্বোচ্চ শাস্তিসহ নানা দাবিতে 2013 সালের 5 মে শাপলা চত্বরে জড়ো হয় হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা। গভীর রাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে অভিযান চালিয়ে তাদের হটিয়ে দেয় পুলিশ, র্যাব, বিজিবি। এ সময় বহু নেতাকর্মী নিহতের দাবি করে শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। ওই মামলায় বুধবার শেখ হাসিনা, বেনজির, ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। তাদের মধ্যে অন্য মামলায় গ্রেপ্তার শহীদুল হক, জিয়াউল আহসান সহ 4 জনকেও এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। প্রধান কাজ হচ্ছে আমাদের কমান্ড স্ট্রাকচারকে ধরা, যারা সেই সময় কমান্ড করেছিলেন। আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার পার্লামেন্টে পরবর্তীতে বলেছিলেন যে এরা রং মেখে শুয়েছিল। তার মানে এটা তিনি জানতেন, জানার পরেও তারা এই ধরনের তুচ্ছতাচ্ছিল্য করা তার নির্দেশ এবং পরিকল্পনায় হয়েছিল। শাপলা চত্বরের হত্যাকাণ্ডে সরকারি বাহিনীর সাথে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরাও জড়িত ছিল বলে আদালতকে জানায় প্রসিকিউশন। গণজাগরণ মঞ্চের কর্মীরা, নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে বলে আমাদের তদন্ত সংস্থার কাছে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। এর বাইরে ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবে সে নিজে সরকারের যে সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের প্রধান এবং পুলিশের কর্মকর্তাদের সাথে বিভিন্ন সময় বৈঠক করে এই শাপলা চত্বরে যে পরিচালিত অভিযান ছিল সেটির পরিকল্পনায়ও তিনি অংশগ্রহণ করেছিলেন। শুনানির পর ওই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান হেফাজতে ইসলামের নেতারা। বিগত সময়ে আমরা কথা বলতে পারি নাই, আমাদের শহীদদের লাশ নিয়ে আমরা জানাজা পড়তে পারি নাই, আমাদের শহীদ পরিবারদেরকে এমনভাবে ভীত সন্ত্রস্ত করা হয়েছে, ভয় এবং সৃষ্টি করা হয়েছে যেন তারা কথা না বলে। 12 মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয়পুরহাটে বেড়েছে প্রতারকদের দৌরাত্ম্য। সরকারি বেসরকারি চাকরির প্রলোভন বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। গৃহহীনদের ঘর দেওয়ার কথা বলেও ঠকাচ্ছে অসহায় দরিদ্রদের। জয়পুরহাটের খেতলালের হন্তনাবাদ গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম রিপন নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট পরিচয়ে শহরের একটি বাসায় ভাড়া থাকেন। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বেকার যুবকদের ফাঁদে ফেলেছেন রিপন। হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। এরপরই গা ঢাকা দিয়েছেন তিনি। ইউনিসেফের চাকরি উনি বলছিল মাত্র 32,000 টাকা দিলে কালা আমি সেই চাকরিটা আপনাকে অল্প কিছু দিনের মধ্যে নিয়ে যাওয়া পারবো। সেই হিসাবে আমরা টাকাটা দিছি। আমার থেকে 60,000 টাকা আত্মসাৎ করে উনি আমাকে চাকরি দিতে চায়। ওনাকে আমি টাকা বিকাশের মাধ্যমে 30,000 টাকা দিছি, আর এখানে চা খাইতে খাইতে 30,000 টাকা ওনাকে দেওয়া হয়েছে চার দোকানে। কালাইয়ের জিন্দাপুর গ্রামের রায়হান ওরফে বেলাল ও তার ছেলে ফজলে রাব্বি এলাকার যুবকদের বিদেশে পাঠানোর কথা বলে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। আমার 3 নম্বর ছেলে সাবরুল বিদেশ যাবে, তার জন্য জিন্দারপুরের বেলালক টাকা দেওয়া হয়েছে। 1.5 বছর যাবত টাকা দিছি, আমি বিদেশ যাওয়ার জন্য টাকা দিছি, টাকাটা আমি বিদেশ নিয়ে যেতে পারিনি। অভিযুক্তদের জবাবদিহি নিতে গেলে হুমকি ধামকি দেয় প্রতারকরা। প্রতারিত হয়েছে গুচ্ছগ্রামের হতদরিদ্র ও ভূমিহীনরাও। তাদের ঘর দেওয়ার মিথ্যা আশ্বাস দেন মোয়াজ্জেম হোসেন নামে এক ব্যক্তি। পরে বিষয়টি জানাজানি হলে আত্মগোপনে চলে যান মোয়াজ্জেম হোসেন। বাড়ি করে দিতে চায় 24,000 টাকা লিছে আমাদের এখানকার জামাই মাজ্জিম। ধার দেনা করে ওনাকে হলো প্রায় 16-17 টাকা আমি ঘর বাবদে দিয়েছিলাম। পুলিশ সুপার জানান প্রতারণার এসব বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। সব শ্রেণী পেশার মানুষেরই সামাজিক আন্দোলন করা দরকার, মানুষকে সচেতন করা দরকার। আর আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে সমস্ত ঘটনা ঘটে, আমাদের আদালতের মাধ্যমে যে সমস্ত মামলা হয়, আমরা সেগুলো তদন্ত করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নিই। প্রতারণা রোধে যাচাই বাছাই করে লেনদেনের পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম ওয়াসার পানিতে বেড়েছে লবণাক্ততা। এতে খাওয়ার পানি নিয়ে দুর্ভোগে নগরবাসী। এসব পানি খেয়ে দেখা দিচ্ছে নানা রোগ ব্যাধি। রমজানে সুপেয় পানি না পাওয়ার সমস্যা আরও প্রকট হয়েছে। পূর্ব প্রস্তুতি না রাখাকে ওয়াসার ব্যর্থতা বলছে ক্যাব। ওয়াসা বলছে কর্ণফুলী ও হালদার পানির স্তর সর্বনিম্নে পৌঁছায় এই সংকট।
গত 2 সপ্তাহের বেশি সময় ধরে চট্টগ্রামের ওয়াসার পানিতে দেখা দিয়েছে লবণাক্ততা। নগরীর শোলকবহর, চাঁদগাঁও, মোহাম্মদপুর, চকবাজারের মানুষ বেশি ভোগান্তিতে। এছাড়া পানিতে আঠালো ভাব দেখা দেয় দৈনন্দিন কাজেও ব্যবহার করা যাচ্ছে না এই পানি। রোজায় এই সংকট আরও তীব্র হয়েছে। পানির অবস্থা এত বেশি খারাপ যে মানে অজু করতে গেলে দুর্গন্ধটা অনেক বেশি এবং লবণাক্ত তো আছেই, সাথে দূষিত পানিগুলো খাচ্ছি, আমাদের তো রোগ হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে, পেটের সমস্যা হচ্ছে। আমরা এগুলো থেকে মুক্তি চাই। চিকিৎসকরা বলছেন অতিরিক্ত লবণের ফলে কিডনি বিকল সহ মৃত্যু ঝুঁকি তৈরি হতে পারে। আর সময় মতো বিল আদায় করেও পানি সরবরাহ করতে না পারা ওয়াসার ব্যর্থতা বলছে ক্যাব। পানির সহনীয়যোগ্য লবণের মাত্রা হলো 150 থেকে 600 মিলিগ্রাম পার লিটারে। এর থেকে অতিমাত্রা লবণ যদি খাদ্য পানিতে থাকে, এতে করে মানবদেহে বিভিন্নভাবে মারাত্মক ত্রুটি সাধন হতে পারে, বিশেষ করে হার্ট, কিডনি, চোখ এবং চর্মরোগ পর্যন্ত হতে পারে। একদিকে তার প্রস্তুতি নেই, অন্যদিকে তার লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে প্রোডাকশন কিন্তু কমে গেছে। প্রোডাকশন কমে যাওয়ার কারণে সাপ্লাইও কমে গেছে। তো এটা ওয়াসার যে অব্যবস্থাপনা, অদক্ষতার একটা বহিঃপ্রকাশ। ওয়াসা বলছে কর্ণফুলী ও হালদা নদীতে পানির প্রবাহ সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। নদীতে ওয়াসার ইনটেক পয়েন্টে জোয়ারের উচ্চতা বেড়েছে অন্য বছরের চেয়ে বেশি। এই জোয়ারের পানিটা আপনার কর্ণফুলী হয়ে হালদাতে আমাদের 2টা ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। একটা হচ্ছে মোহরার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আর একটা হচ্ছে মদনাঘাট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। তো এই 2টা ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিতরে ঢুকে যায় লবণের পরিমাণ নদীর পানিতে আপনার প্রায় 2300 মিলিগ্রাম পার লিটার পর্যন্ত উঠে গেছে। লবণাক্ততার কারণে বর্তমানে 50 কোটি লিটার থেকে উৎপাদন কমিয়ে 42 কোটি লিটার পানি শোধন করছে ওয়াসা। তবু মিলছে না সমাধান। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জন্মগত কিডনি সমস্যা, অ্যাকিউট ফেইলিয়ার, নেফ্রাইটিসে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও বিএসএমএমইউ এর তথ্য বলছে, বহির্বিভাগে সেবা নিতে এসে কমপক্ষে 18% শিশুর দীর্ঘমেয়াদী কিডনি রোগ ধরা পড়ছে। ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপন ব্যয়বহুল হওয়ায় বেশিরভাগ রোগীর পক্ষে চিকিৎসা চালিয়ে যাওয়াও কষ্টকর। বাংলাদেশ শিশু হাসপাতালের পেডিয়াট্রিক নেফ্রোলজি বিভাগে ডায়ালাইসিস সেন্টার। জামালপুরের 13 বছরের নুসরাতের চিকিৎসা চলছে। স্বাভাবিকের চেয়ে ছোট কিডনি নিয়ে জন্ম হয় নুসরাতের। জটিলতা দেখা দেয় কিছুদিন আগে। পরীক্ষার পর জানা যায় বাঁচাতে হলে সারা জীবন ডায়ালাইসিস কিংবা কিডনি প্রতিস্থাপনই ভরসা। প্রথমে কোনো সিমটম পাইনি, শুধু ওই মুখে রুচি ছিল না আর হাত পা বেঁকা হয়ে আসতো। তো ওই শিশু হাসপাতালটাই আমাদের কাছে বা আরও অনেকে বলছে বেস্ট। তারপর ওনাদের পরামর্শ নেওয়ার পর আইসিইউতে ছিল 4-5 দিন, ওইখানে ডায়ালিসিস করে ক্রিয়েটিনটা কমানো হয়েছে। তারপরে ডাক্তার বললেন যে একদিন পর তার ক্রিয়েটিন ডায়ালিসিস করতে হবে। চিকিৎসকরা জানাচ্ছেন আগের যে কোনো সময়ের চেয়ে শিশু কিডনি রোগী বেড়েছে কয়েক গুণ। প্রস্রাব লাল হচ্ছে, প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, মুখ হাত পা ফুলে যাচ্ছে এবং কিছু কিছু বাচ্চা খিঁচুনি নিয়ে আসছে। এবং আমরা ব্লাড প্রেশার মেপে দেখছি ব্লাড প্রেশার অনেক বেশি। এবং এইবারে গত ডিসেম্বর থেকে এই পর্যন্ত আমরা সবচেয়ে সর্বাধিক অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস রোগী পেয়েছি। এটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং। 2024 সালে এ হাসপাতালের বহির্বিভাগে আসা 3500 রোগীর 1074 জনকে ভর্তির প্রয়োজন হয়। 474 জনের দীর্ঘমেয়াদী কিডনি রোগ ধরা পড়ে। প্রায় একই তথ্য বিএসএমএমইউ হাসপাতালেরও। 2024 সালে বহির্বিভাগে 24% শিশুর কিডনি রোগ ধরা পড়ে। তাই জটিলতা দেখা দেওয়ার আগেই স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ ডাক্তারদের। বিএসএমএমইউর বহির্বিভাগে যতগুলি কিডনির বহির্বিভাগে যতগুলি বাচ্চা আসছে তার 18% ছিল কিডনির ত্রুটি নিয়ে এবং তার 25% কিডনি বিকল হয়ে গেছে। বিকল হয়ে গেলে তো আর কিছু করার নাই। তো এখন এই কিডনির ত্রুটিগুলি যাতে আর্লি ডিটেকশন করা যায়। প্রস্রাব আটকে গেছে, পেট ফুলে গেছে, তলপেটে হাত দিয়ে পেট শক্ত হয়ে গেছে। তো এই ধরনের সমস্যা হলে বুঝতে হবে যে বাচ্চাদের জন্মগত মূত্রতন্ত্রে কিডনির ত্রুটি আছে। অথবা বাচ্চাদের একটু বড় বাচ্চা দেখবেন চোখ মুখ ফুলে গেছে, তারপর হাত পা ফুলে গেছে, প্রস্রাব কম হচ্ছে, মুখ ফুলে যাওয়া। তা এগুলো একটা কিডনির অসুখের লক্ষণ। বিশেষজ্ঞরা বলছেন দেশে অন্তত 50 লাখ শিশু কিডনি রোগে আক্রান্ত। দীর্ঘস্থায়ী জটিলতায় ভুগছে 2.5 লাখ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ঈদে নতুন নোট আসছে না এমন ঘোষণার পরই খোলা বাজারে বেড়ে গেছে দাম।
10 ও 20 টাকার এক বান্ডিল নতুন নোট কিনতে 400 থেকে 500 টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে। নতুন নোটের সংকটের কারণে দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। বাংলাদেশ ব্যাংক বলছে, মে মাসেই জুলাই বিপ্লবে গ্রাফিতি যুক্ত নতুন নোট বাজারে ছাড়া হবে। ঈদে প্রিয়জনকে সালামি দিতে নতুন নোটের বিকল্প নেই। তবে এবার ঈদ সামনে রেখে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ছাড়ছে না শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নতুন নোট। ফলে বিকল্প উপায়ে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গুলিস্তান সহ বিভিন্ন স্থান থেকে নতুন নোট কিনতে ভিড় করছেন ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে নতুন টাকা কেনার ব্যয় বেড়েছে দ্বিগুণ। 10 ও 20 টাকার 100টি নতুন নোট কিনতে 400 থেকে 500 টাকা বেশি দিতে হচ্ছে। 10 টাকার নোটে 1500 টাকা দিতে হবে, 500 টাকা বেশি দিতে হবে। 10 টাকার নোট 1000 টাকা নিতে যায়, যদি 450 বা 500 টাকা নিতে যায় তখন এই যে একটা 10 টাকার দাম পড়ে যাচ্ছে 15 টাকার মতো। 400, 450, 500 এরকম বাড়তে চাচ্ছে আর কি আমাদের কাছ থেকে, তো সেজন্য এখনো কিনা হয় নাই। 50 ও 100 টাকার নতুন নোটের চাহিদা কম হলেও গত বছরের চেয়ে দাম বেশি। খোলা বাজারে ব্যবসায়ীরা জানান, কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞার কারণে নতুন নোটের সংকট দেখা দিয়েছে। আমরা কিনতেও বেশি দিয়ে কিনতেছি, বেচতেও বেশি দিয়ে বেচতেছি। যার নিব না নিব থাকবো। 10 জনে জিজ্ঞাসা করলে একজনে কিনতেছে, আর এত দাম দিয়ে তো কেউ কিনা সম্ভব না ভাই। একটা শখ করে মানুষ, শখের অবশ্যই শখ আছে। আমি নিজেও বলতেছি, একটা 10 টাকার প্যাকেট 1000 টাকা যদি আমি 1500 টাকা দাবি করি, আমারই তাত্তরে ধরে মারা উচিত, বা আমি দোকানদারে মারতাম। বাংলাদেশ ব্যাংক বলছে, এখন নতুন নোট ছাড়লে তা বাজার থেকে তুলে নিতে দীর্ঘ সময় লাগবে। এছাড়া জুলাই বিপ্লবের গ্রাফিতি যুক্ত নতুন নোটের প্রতি সাধারণ মানুষের আগ্রহ থাকায় কেন্দ্রীয় ব্যাংক এমন সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান মুখপাত্র। জুলাই বিপ্লবকে ধারণ করে এরকম নকশাকৃত নোটগুলি তারা দেখতে চাচ্ছে। তাদের এই চা পাওয়ার সাথে আকাঙ্ক্ষার পূরণ করাটাকে সামনে রেখে আমরা ভেবেছি কিছুটা সাময়িক কিছু সমস্যা হবে, অনস্বীকার্য, কিন্তু এই পরে মাস দুয়েকের মধ্যে আশা করি নতুন নোটগুলি চলে আসলে। জুলাই বিপ্লবের গ্রাফিতিযুক্ত নতুন নকশার নোট বাজারে আসবে আগামী মে মাসে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে দিনের বেলায় হোটেলে খাবার খাওয়ার কয়েকজনকে হেনস্থা করার অভিযুক্তরা ক্ষমা চেয়েছেন। বুধবার রাতে সদর থানায় গিয়ে তারা ভুক্তভোগীদের কাছে ক্ষমা চান। এর আগে বণিক সমিতির সভাপতি আব্দুল আজিজের নেতৃত্বে শহরের বিভিন্ন খাবার দোকানে অভিযান চালানো হয়। এ সময় রোজা না রেখে খাবার খাওয়ায় কয়েকজনকে কান ধরে উঠবস করায় তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। পরে তারা ঘটনার জন্য লজ্জিত দাবি করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। আমি যে কাজটা করেছি এটা আসলে মূলত অন্যায়, অপরাধ, এটা ধর্মীয় অনুভূতি, সেক্ষেত্রে আমাকে এটা করাটা ঠিক হয় না। এই জন্য আমি ওনাদের কাছে ক্ষমা চাই। সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে নারী, পুরুষ ও শিশুসহ 18 রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক দালালকে আটক করা হয়েছে। বুধবার রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া মেরিন ড্রাইভ নৌখার এলাকা থেকে তাদের আটক করা হয়। টেকনাফ মডেল থানার পরিদর্শক হিমেল রায় জানান, মেরিন ড্রাইভের কচ্ছপিয়া এলাকা দিয়ে নারী, শিশু সহ সাগর পথে মালয়েশিয়া পাচার হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় 18 জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়। আটক করা হয় নেজাম উদ্দিন নামের এক দালালকে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে মালয়েশিয়ায় পাচার কাজে জড়িত রয়েছে একাধিক চক্র। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বগুড়া ও সিরাজগঞ্জে যমুনা নদীর তীর রক্ষায় প্রস্তাবিত 5টি প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ না থাকায় ভাঙনের ঝুঁকিতে সরকারি বেসরকারি বহু অবকাঠামো, স্থানীয় মানুষও ঘরবাড়ি বিলীন হওয়ার শঙ্কায়। এদিকে নদীর ডান তীরে ঝুঁকিপূর্ণ 21 কিলোমিটারের 3 কিলোমিটার অংশে যে বাঁধ আছে তা রক্ষায়ও নেই বড় পদক্ষেপ। পানি উন্নয়ন বোর্ড বলছে, কিছু এলাকায় ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, তবে তা অস্থায়ী। যমুনা নদীর ভয়াল এ রূপ দেখা যায় বর্ষাকালে। তীব্র স্রোতের ধাক্কায় ভাঙে পাড়, বিলীন হয় স্থাপনা। এ সময় পানির গড় প্রবাহ থাকে প্রায় 40,000 কিউসেক। বগুড়া ও সিরাজগঞ্জে নদীর ডান তীরের 21 কিলোমিটার ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়। এসব এলাকা রক্ষায় স্থানীয়দের দীর্ঘদিনের দাবি থাকলেও বাঁধের কাজ হয়েছে 3 কিলোমিটারে।
বাকি অংশে থানা ভবন, খাদ্য ভবন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে। বাদে যাওয়ার পরে এখন এখানেও থাকতে পারবো কি না পারবো এই হিসেব নেই। এখন এখান থেকে চলে এখন কোন জায়গায় যাব, নিজের বাড়ি ঘর নাই, জায়গা বসা নাই, এখন আশ্রয় বাদের উপরেই আছি। এবার যদি তীর সংরক্ষণ না করা হয় তাহলে আমাদের রাস্তাঘাট থাকবে না, জমিও থাকবে না, পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, তারপরে আপনার এলাকাবাসীর যেগুলো ঘর বাড়ি আছে এগুলোও থাকবে না। কয়েক বছর আগে 30 কোটি টাকা ব্যয়ে নির্মিত 2টি স্পারো ভাঙনের হুমকিতে আছে। এছাড়া বাঁধে আশ্রয় নেওয়া গৃহহীনরাও রয়েছেন আতঙ্কে। সব চলে গেছে, বাড়ি ঘর দেখতে দেখতে চলে গেল গা, দেখতে দেখতে চলে গেছে গা। এখন মনে করেন যে কোনো মতে আর এক বাদে উঠে আসি, এটা থাকা চলা যায় কি না যায় এই অবস্থায় আছি। নদীর ডান ও বাম তীর স্থায়ীভাবে রক্ষায় প্রায় 4 বছর আগে 5টি প্রকল্প প্রস্তাব করে পানি উন্নয়ন বোর্ড। তবে নানা জটিলতায় সেসব প্রকল্প অনুমোদনই পাচ্ছে না। পুরাতন বাঁধের কিছু অংশ ভাঙন কবলিত ছিল, সেটা আমরা মেরামত করে ফেলেছি এবং সেখানে নিয়মিত আমরা জিও টিউব ডাম্পিং করছি ভাঙনটা রোধ করার জন্য। তো ভাঙনটা আমরা রোধের সর্বাত্মক চেষ্টা করছি। পাশাপাশি এখানে যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পগুলো যদি অনুমোদন হয় তাহলে দেখা যাবে এখানে পার্মানেন্ট যে আপনার কাজটা করতে পারলে তখন নদী ভাঙনটা রোধ হবে। প্রায় 1300 কোটি টাকার প্রস্তাবিত প্রকল্পগুলো সময় মতো শুরু না হয় ব্যয় বেড়েছে প্রায় 800 কোটি টাকা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। রমজানে অফিস ছুটির পর বদলে যায় নগরীর সড়কের চিত্র। ইফতারের আগ মুহূর্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সহ গলিপথেও তৈরি হয় যানজট। অফিস ফেরত মানুষকে দীর্ঘ সময় আটকে থাকতে হয় বিভিন্ন যানবাহনে। অনেকে বাসায় ফিরতে না পেরে রাস্তায় সেরে নেন ইফতার। এদিকে বেলা 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। রোজার দিনে প্রায়ই যানজটে ভোগান্তি পোহাতে হয় রাজধানীবাসীকে। সারাদিন মোটামুটি স্বস্তি থাকলেও ইফতারের ঠিক আগ মুহূর্তে বিভিন্ন রাস্তায় দেখা যায় অসহনীয় পরিস্থিতি। তাই যানজট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। গোডাউন থেকে মোহাম্মদপুর মূলত 40 মিনিটের রাস্তা, কিন্তু আমার 2.5 ঘন্টা লাগছে। 3 ঘন্টা উত্তরার থেকে 3 ঘন্টা এলাম এই জায়গায়, আমরা যাইতেই পারি না, আমি তো আর দূরে ভিতর দিয়ে ঢুকছে, ভিতর দিয়ে একই অবস্থা, বিভিন্ন রোড একই অবস্থা, কোনোটাই নিয়ম মতো হচ্ছে না। আমরা প্রতিদিনই এই ধরনের কঠিন বিড়ম্বনার মধ্যে পড়ছি। সেম এই ইফতারের টাইমে আমরা জ্যামে থাকি, বিভিন্ন জ্যামে অটোরিকশা চারদিক দিয়ে ঘুরে মিরে 7 দিন দাঁড়ায় আছে, কোনো ডিউটি কিরকম করে জানি না। ট্রাফিক পুলিশ বলছে অফিস ছুটির পর একসঙ্গে অনেক মানুষের চাপে সড়কে যানজট বেড়ে যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি সদস্য মোতায়েন সহ নানা কৌশল নেওয়া হয়েছে। আমাদের এক্সট্রা ডেভেলপমেন্ট আরও কৌশল আছে, অনেক কৌশলগুলো অবলম্বন করতেছি। সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে রোডের ইঞ্জিনিয়ারিং, ছোটোখাটো ইঞ্জিনিয়ারিং এই ব্যবস্থা নিয়েও আমরা যাতে জ্যামটা সহনীয় হয় বিকালে, সেটার সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করতেছি। এদিকে যানজটে পড়ে রাস্তায় ইফতার সারেন অনেকে। ভুক্তভোগীরা জানান সারাদিন রোজা রেখে অফিস করার পর যানজটে বসে থাকাটা অনেক কষ্টের। জামজটে পড়ে আছি, ইফতারের জন্য সিটও পাই নাই, দাঁড়ায় দাঁড়ায় ইফতার করতেছি। সারাদিন অফিসে যে কষ্ট না হয় তার থেকে বেশি কষ্টটা আমরা রাস্তাঘাটে জ্যামের কারণে পড়ে থাকতে হয়। যানজট নিরসনে সড়কে অবৈধ পার্কিং বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর তাগিদ সাধারণ মানুষের। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।